আমি নয়না বলছি। বন্ধুরা, আজকে তোমাদের মা ছেলেকে নিয়ে যে ঘটনাটা বলবো, এই সব ঘটনা সাধারণত কেউ কাউকে বলে না। তাই সবাই পুরোটা মন দিয়ে শুনলে দাঁড়িয়ে যাবে। আমার স্বামী যখনই কাজের উদ্দেশ্যে বাহিরে যাওয়ার জন্য বের হতো, তখনই আমার শ্বশুর আমার ঘরে এসে আমার স্বামীর নামে উল্টোপাল্টা কথা বলতো। একদিন রাতে আমার স্বামী বাড়িতে না আসায় আমি ভয় পেয়ে আমার শ্বশুরের ঘরে চলে যাই। তারপর আমার শ্বশুর আমার সাথে যে অবস্থা করলেন সেটা আমার বলতেও লজ্জা লাগছে। কারণ কিছু রাত এতটাই অন্ধকার হয় যে মানুষের জীবন থেকে সব আলো মুছে দেয়। আজকের রাতটা আমার জীবনের এমনি একটা অন্ধকার রাত হয়ে ওঠে। আমার স্বামী রঞ্জন এখনো বাড়ি ফেরেনি। রাত 12:30 বাজছে। আমি বসার ঘরে তার ফেরার জন্য অপেক্ষা করছিলাম। আমার নজর বারবার ঘড়ির কাঁটার দিকে চলে যাচ্ছিল। সেকেন্ডের কাঁটার সাথে সাথে আমার বুকটাও ধকধক করছিল। আমি প্রার্থনা করছিলাম যাতে রঞ্জন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। এরই মাঝে হঠাৎ করে কারেন্ট চলে যায়। পুরো ঘরটা অন্ধকার হয়ে যায়। আবার অন্ধকারে খুব ভয় লাগে, আর এখন চারিদিক অন্ধকার। এমনিতেই আমি রঞ্জনের না ফেরার জন্য চিন্তায় ছিলাম। তার উপরেই অন্ধকার। আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল যেন আমি অন্ধ হয়ে গেছি। আমি কোনো রকমে জিনিসপত্র তোকে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম। তখনই পায়ে একটা কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল। এত জোরে থাকল যেন মনে হলো সে আমাদের উঠোনে চলে আসছে। ভয়ে আমার প্রাণটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। বাড়িতে তখন আমার শ্বশুরমশাই ছাড়া আর কেউ ছিল না। তিনি ওনার ঘরে ঘুমোচ্ছিলেন, আর আমি বসার ঘরে একা ছিলাম। আমার মনে হচ্ছিল যেন কুকুরটা আমাদের উঠোনে চলে এসেছে, আর সে যে কোনো সময় আমার কাছে চলে আসতে পারে। আমি ভয়ে ভয়ে আমার শ্বশুরের ঘরে গিয়ে পৌঁছলাম। আমি ওনার ঘরের দরজা ধাক্কা দিতে লাগলাম। যখন ঘরের দরজা খোলে তখন আমি ভয়ে কাঁপছিলাম। আমি বলি, বাবা, আমার মনে হচ্ছে আমাদের উঠোনে একটা কুকুর ঢুকে পড়েছে। আমার খুব ভয় করছে। আমি কি আপনার ঘরে আসতে পারি? আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার মাথা কাজ করছিল না। তাই হয়তো আমি একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলি। আমার শ্বশুরমশাই আমার হাত ধরে টেনে আমাকে ঘরের ভেতরে নিয়ে আসেন। তারপর ঘরের দরজা বন্ধ হয়ে যায়। আর তারপর আমার সাথে যা হয়। একজন স্ত্রী যদি তার স্বামীর থেকে কম সুন্দর হয় তাহলে সে সবসময় মনক্ষুণ্ণতায় ভোগে। আজকাল আমার সাথে সেটাই হচ্ছে। রঞ্জন একটা খুব সুন্দর দেখতে জোয়ান ছেলে। আমিও দেখতে খারাপ ছিলাম না, কিন্তু আমার গায়ের রংটা একটু চাপা ছিল। এই কথাটা আমাকে বিয়ের একদিন পরেই দিনই আমার শ্বশুরমশাইয়ের মুখ থেকে শুনতে হয়। সকালে যখন আমি জলখাবার খেতে ঘর থেকে বেরিয়ে আসি তখন বাড়িতে অনেক আত্মীয় স্বজন ছিল। খাবার টেবিলে আমার শ্বশুরমশাই এর সাথে তার বোনেরা বসেছিল। আমার শাশুড়ি মারা গিয়েছিলেন। আত্মীয় স্বজনদের মধ্যে বেশিরভাগই আমার শ্বশুরমশাইয়ের ভাইবোন ছিল। আমি ওনাদের সাথে বসে জল খাবার খেলাম। আমার শ্বশুরমশাই সবার সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। তিনি খুব খুশি মেজাজে ছিলেন। কিছুক্ষণ পর সব আত্মীয়রা তাদের বাড়ি ফিরে যায়। তখন বাড়িতে শুধু আমি আর আমার সঙ্গী ছিলাম। আমার রিসেপশনে এখনো অনেকটা সময় বাকি আছে। আমার শ্বশুরমশাই আমার জন্য চা বানিয়ে আনেন। উনি বলেন, আমি ভাবলাম আমার বৌমা খুব ক্লান্ত, তাই আমি তার জন্য চা নিয়ে এলাম। তিনি আমার পাশে সোফায় বসে পড়লেন আর চায়ের কাপটা আমার হাতে ধরিয়ে দিলেন। তিনি বলতে লাগলেন, রঞ্জন এমনিতে খুব ভালো ছেলে। সে আমার সব কথা শুনে। তুমিও মেয়েটা ভালো, কিন্তু আরও ভালো হতো যদি তোমার গায়ের রংটা একটু ফর্সা হতো। ওই যে কথায় বলে, না বসে হয় যাকে সব সময় কাছে পেতে ইচ্ছে করে। উনার কথা শুনে আমি একটু অস্বস্তি বোধ করছিলাম। আমি উনাকে বললাম, আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। উনি বলেন, কাল মাঝরাতে রঞ্জন ঘরের বাইরে এসেছিল। আমিও তখন জল খেতে উঠেছিলাম, তাই আমার তার সাথে দেখা হয়ে যায়। সে আমাকে বলে, বাবা, তুমি নীলিমার মধ্যে কি এমন দেখেছিলে? তুমি তো জানতে যে আমার সুন্দরী মেয়ে পছন্দ। তুমি অন্তত আমার পছন্দের মানটা রাখতে পারতেন। এইসব কথা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। তবে রঞ্জন কাল রাতে আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে। সে এমন কোনো কথা বলেনি, সে বরং আমার প্রশংসা করছিল। তবে হ্যাঁ, আমার মনে আছে যে রঞ্জন রাত 2:30 বা 3:30 নাগাদ একবার ঘরের বাইরে বেরিয়েছিল। কিছুক্ষণ পর আবার ফিরে এসেছিল। আমি হাঁ করে শ্বশুরমশায়ের মুখের দিকে তাকিয়ে রইলাম। তিনি আমাকে বলেন, আমি বুঝতে পারছি তোমার এই কথাগুলো শুনতে ভাল লাগছে না।
আমি কাল রঞ্জনকে খুব বকেছি আর বলেছি সে যেন ভুলেও তোমাকে এসব কথা না বলে। সে তোমাকে এরকম কোনো কথা বলেনি তো? আমি মাথা নেড়ে বললাম না। এই কথাটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, কারণ কাল রাতে রঞ্জনের আমার সাথে ব্যবহার খুব ভালো ছিল। শ্বশুরমশাই এর পরের কথাগুলো আমাকে আরও অবাক করে দেয়। তিনি বলেন, আমি ওকে বারবার বারণ করেছি সে যেন তোমার মনে কষ্ট না দেয়। তুমি কিছু মনে করো না মা। কিন্তু আমি যখন তোমাকে দেখতে গিয়েছিলাম তখন তুমি মেকআপ করেছিলেন। তখন তোমাকে দেখে আমার ফর্সা মনে হয়েছিল, কিন্তু তোমার আসল রংটা তো। উনার কথা শুনে আমি চুপ করে গেলাম। আমি বুঝতে পারছিলাম না আমি কি জবাব দেব। হ্যাঁ, এটা সত্যি যে আমাকে যখন দেখতে আসা হয়েছিল তখন আমি একটু মেকআপ করেছিলাম, কিন্তু সেটাই তো স্বাভাবিক। আজকাল সব মেয়েরাই তো একটু আধটু সাজগোজ করে। রঞ্জনের সাথে যখন আমার সম্বন্ধ পাকা হয়েছিল তখন আমি খুব খুশি হয়েছিলাম, কারণ শ্বশুরবাড়িতে আমার ভুল ধরার জন্য আমার কোনো শাশুড়ি বানো থাকবে না। কিন্তু তখন কি আর আমি জানতাম যে আমার শ্বশুরমশাই বিয়ের পরপরই আমার খুব ধরতে শুরু করবেন। যেভাবে বিয়েটা হয়েছিল সেইভাবে রিসেপশনটা বেরিয়ে গেল। বিয়ের পরের দিন থেকেই আমি রান্নাঘরের কাজ করা শুরু করে দিয়েছিলাম, কারণ বাড়িতে শুধু আমার শ্বশুরমশাই আর আমার স্বামী থাকত। এমনিতে আমার শ্বশুরমশাই খুব ভাল ছিলেন, আমার সাথে খুব ভালোভাবে কথা বলতেন, কিন্তু উনি রঞ্জনের ব্যাপারে যে সব কথা বলতেন সে সব শুনতে আমার ভাল লাগত। রঞ্জন অফিসে বেরিয়ে যাওয়ার পরেই বাবা আমার ঘরে চলে আসত। আমি তখন রঞ্জনের ফেলে রাখা জিনিসপত্র গোছাতে ব্যস্ত থাকতাম। বাবা এসে বলতেন, তুমি তাড়াতাড়ি আমাদের জন্য জলখাবার বানাও, তারপর আমরা দুজনে বসে গল্প। তিনি আমার সাথে বন্ধুর মতো কথা বলতেন। আমি ওনাকে এটাও বলতে পারতাম না যে আমি খুব ক্লান্ত, একটু বিশ্রাম নেব। কিন্তু চিন্তার বিষয় এটাই যে বাবা সবসময় আমার সঙ্গে ছায়ার মতো লেগে। আমি যখন রান্নাঘরে থাকতাম তখনই সেখানে এসে হাজির হতেন। আমি যখন রান্না করতাম তখন তিনি বলতেন, এভাবে নয়, এভাবে বানাও। রঞ্জনের এই খাবারটা পছন্দ, এটা নয়। এমনিতেই তুমি দেখতে ভালো নয়। তার উপর যদি স্ত্রীর দায়িত্বটাও ভালো করে পালন না করতে পারো তাহলে স্বামীর মন জিতবে কি করে। মাঝে মাঝে আবার বলতেন যে তুমি রুটিটা গোল করে ফেলতে পারো না। রঞ্জন তো তোমার রুটি দেখে খাবার ছেড়ে উঠে যাবে। সবসময় যদি কেউ কারো মাথার উপর চেপে থাকে তাহলে সেটা একসময় বিরক্তিকর হয়ে ওঠে। আমিও বাবার উপর বিরক্ত হতে শুরু করেছিলাম। একদিন এমন একটা ঘটনা ঘটে যেটা আমাকে আরও বিচলিত করে তোলে। একদিন আমার শ্বশুরমশাই বলেন, রঞ্জন কখনো তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে না, কিন্তু আমি জানি তোমারও ঘুরতে যেতে ইচ্ছে করে। তুমি অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছ। চলো তুমি রেডি হয়ে নাও, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। আমার শপিং করতে যাব। বাবা আমার সাথে আমার শাশুড়ি মায়ের মতোই ব্যবহার করতে। আমার সব কাজে ভুল ধরতেন, বলতেন রঞ্জনের এটা পছন্দ নয়, ওটা পছন্দ নয়। আমার মাকে যেতে ইচ্ছে করছিল না, তাই আমি বাবাকে বললাম আজকে ছেড়ে দিন। কিন্তু তা উনি আমাকে জোর করে মার্কেটে নিয়ে গেলেন। উনি বললেন, আমি তোমাকে একটা সুন্দর জামা কিনে দেব যেটা বলে তুমি খুব সুন্দর দেখাবে। উনি আমাকে মলে নিয়ে গেলেন আর বললেন, তোমার পছন্দ মতো একটা স্যুট তুমি কিনে নাও। আমি কালো রঙের একটা স্যুট পছন্দ করলাম, কিন্তু বাবা বললেন, এমনিতেই তোমার রংটা খুব কালো, তার উপর তুমি যদি কালো রঙের জামা পরে তাহলে তোমাকে ভূতের মতো দেখাবে। তিনি আমার জন্য একটা লাইট কালারের স্যুট পছন্দ করেন, যেটা আমার একদম পছন্দ হয়নি। কিন্তু আমি চুপ করে রইলাম। উনি বলেন যে এই রংটা পরে তোমাকে ভালো দেখাবে। আমি যখন শ্বশুরমশাই এর সাথে কথা বলছিলাম তখন আমি দেখলাম পাশের দোকানে রঞ্জনকে একটা অন্য মেয়ের সাথে। বাবাও সেটা দেখতে পেলেন। রঞ্জনের সাথে যে মেয়েটা ছিল সে বেশ সুন্দর দেখতে ছিল। বাবা বলতে লাগলেন, দেখেছ, আমি বলেছিলাম না রঞ্জনের সুন্দরী মেয়ে খুব পছন্দ। সে যেখানে সৌন্দর্য দেখে সেখানে চলে যায়। রঞ্জন সেই মেয়েটার সাথে খুব হেসে হেসে কথা বলছিল। এটা দেখে আমার চোখে জল চলে আসে। আমি ওখান থেকে কিছু না কিনেই চলে আসি। আমার খুব রাগ হচ্ছিল, মনে হচ্ছিল সব কিছু তছনছ করে দিতে। আমি ভাবতে লাগলাম যে রঞ্জন কিরকম ছেলে, সে আমাকে বলতো সে আমাকে ভালোবাসে আর বাইরে গিয়ে সে অন্য মেয়ের সাথে ঘুরছে। আমার শ্বশুরমশাই বলেন, আমি কখনোই চাই না তোমার ঘর ভেঙে যাক মা, তবে ছেলেরা একটু স্বাধীনচেতা হয়, বিশেষ করে এমন ছেলেরা যারা সৌন্দর্য দেখে পাগল হয়ে যায়। হ্যাঁ, তুমি যদি সুন্দর দেখতে পাগল হয়ে যায়, হ্যাঁ, তুমি যদি সুন্দর দেখতে হতে তাহলে হয়তো তোমার স্বামীকে ঘরে বেঁধে রাখতে পারতে। বাবা আমাকে জল খাওয়ান আর আমার পাশে বসে আমার মাথায় হাত বোলাতে থাকেন। বাবা বললেন, আমি রঞ্জনের সাথে কথা বলবো।
কিন্তু আমি কিছু গ্যারান্টি দিতে পারছি না। আমি রঞ্জনের জন্য কি না করতাম। তার পছন্দের খাবার বানাতাম, তার পছন্দমতো ঘর সাজিয়ে দিতাম, এমনকি নিজেকেও তার মনের মতো তৈরি করার চেষ্টা করতাম। কিন্তু রঞ্জনের আমার এত আত্মত্যাগ চোখে পড়ে না। রাতে যখন রঞ্জন বাড়ি ফিরে আসে তখন আমি আমার ঘরে বসে কাঁদছিলাম। রঞ্জন আমাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, শরীর ঠিক আছে তো? আমার তো ইচ্ছে করছিল এখুনি বলে দিতে যে আমি তোমার আসল রূপটা ধরে ফেলেছি। কিন্তু বাবা আমাকে অনেকবার বারণ করেছিলেন। বলেছিলেন যেটা করলে আমার ঘর ভেঙে যেতে পারে। রঞ্জন যদি জানতে পারে যে তুমি জেনে গেছো তার অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে, তাহলে তার মন থেকে সব ভয় দূর হয়ে যাবে। আমি রঞ্জনকে বলি যে আমার মাথা ব্যথা করছে। রঞ্জন বলে, চলো আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। এমনিতেই তোমার গায়ের রং কালো, তার উপর তুমি কেঁদে কেঁদে নিজের যা অবস্থা করেছো তোমাকে একেবারে ভূতের মতো দেখাচ্ছে। আমার গালে একটা হালকা করে চাকরি মেরে সে এই কথাটা বলে। কথাটা শুনে আমার খুব অভিমান হয়। আমি বলি, আমি যখন এতই খারাপ তখন আমাকে বিয়ে করলে কেন? আমার কথা শুনে রঞ্জন আমার দিকে তাকিয়ে থাকে। তারপর একটু হেসে বলে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। কিন্তু কি আর করা যাবে, ভুল যখন হয়েছে তখন তোমাকে সহ্য তো করতেই হবে। এই বলে সে হাসতে হাসতে আমার পাশে এসে বসে আমার হাতটা ধরে বলে, আমি মজা করছিলাম, চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। কিন্তু আমি জানতাম যে সে মজা করছিল না। হয়তো আমার শ্বশুর অনুযায়ী তাকে বারণ করেছে, তাই সে তার মনের কথাটা বলেও সেটাকে মজা হিসেবে উড়িয়ে দেয়। আমি আমার হাতটা রঞ্জনের হাত থেকে সরিয়ে নিই আর বলি, আমি কোথাও যাব না। আমার মাথা ব্যথা করছে, আমি ওষুধ খাব আর ঠিক হয়ে যাব। এই বলে আমি ঘর থেকে বেরিয়ে চলে যাই। কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে যায়। স্বামী যদি তার স্ত্রীকে ভালো না বাসে, সবসময় তার খুঁত ধরে, তাহলে একসময় স্ত্রীর ও তার স্বামীর প্রতি ভালোবাসা কমে যায়। রঞ্জনের প্রতি আমার টান আস্তে আস্তে কমতে শুরু করেছিল। একদিন আমার শ্বশুরমশাই বলেন যে তাদের পরিবারের একজনের বিয়ে আছে, তাই আমাকে তৈরি থাকতে বলেছিলেন। আমি একটা সুন্দর নীল কালারের স্যুট বার করে পরে ফেললাম। সেটা পরে আমি আয়নায় তাকালাম। আমার মতো চাপানো, হালকা চাপা, আর এই রঙের স্যুট পরে আমাকে বেশ সুন্দর দেখাচ্ছিল। সেই সময় রঞ্জন ঘরে আসে আর আমার দিকে একনজোরে তাকিয়ে থাকে। ওকে দেখে আমার মনে হলো যে আমি হয়তো তার মনে প্রভাব ফেলতে পেরেছি। সে আমার পাশে এসে দাঁড়িয়ে বলে, তুমি যতই সাজগোজ করুন না কেন, আমার মতো সুন্দর তুমি কখনোই হতে পারবে না। এই বলে সে আমাকে জড়িয়ে ধরে আয়নার সামনে নিয়ে যায়। আমার মনটা পুরো ভেঙে যায়। এতক্ষণ আমি ভাবছিলাম যে 1.5 ঘন্টা ধরে আমি যে এত সাজলাম সেটা সার্থক হয়েছে। কিন্তু রঞ্জনের কথা শুনে আমার ভুল ধারণা ভেঙে গেল। মনে হচ্ছিল আমার শ্বশুরমশাই ঠিকই বলেন যে ছেলেরা সেই মেয়েকে ভালোবাসতে পারে যারা দেখতে সুন্দর হয়। আমি রঞ্জনের থেকে সরে আসি। রাগের মাথায় আমি আমার সব গয়না খুলে ফেলি। তারপর একটা টিস্যু পেপার বার করে আমার মেকআপ মুছতে শুরু করি। এটা দেখে রঞ্জন একটু গম্ভীর হয়ে যায় আর বলে, নীলিমা তুমি এটা কি করছো? আমাদের এমনিতেই অনেক লেট হয়ে গেছে। আমি বলি, আমি কোথাও যাব না। রঞ্জন বলে, এমন ছেলে মানুষে কেন করছো? তুমি একটা ছোট্ট ব্যাপার কি এত বড় করে কেন দেখছো? আমি বললাম, আমার ওখানে যাওয়া ঠিক হবে না, কারণ আমি তোমার পাশে বানাব না। আর তোমার কাছে কি মেয়ের অভাব আছে? ওখানে অনেক সুন্দরী মেয়ে থাকবে, তাদের কারো সাথে তুমি রাতটা কাটিয়ে এসো। এটা বলার সাথে সাথে রঞ্জন আমার গালে একটা জোরে থাপ্পড় মারে। আমি এটার জন্য একদম তৈরি। আমি রঞ্জনের কাছ থেকে এটা আশা করিনি। রঞ্জন বলে, এসব কি কথা বলছো তুমি? তোমার কি আমাকে দেখে সেরকম লোক মনে হয়? আমাদের গলার আওয়াজ এতটাই উঁচু ছিল যে ঘরের বাইরে অবধি আমাদের আওয়াজ শোনা যাচ্ছিল। আমি বলি, আমার সামনে ভদ্রলোক, সেজন্য রঞ্জন। রঞ্জন আমাকে চেপে ধরে বলে, বল নীলিমা, তুমি আমাকে চরিত্রের দিকে আঙুল তুলছে। আমিও তোমার চরিত্রের দিকে আঙুল তুলতে পারি। আমিও তোমার ব্যাপারে অনেক কিছু জানি, বুঝেছ? এটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি রঞ্জন কেবলি, রঞ্জন আমাকে ছাড়া আমার লাগছে। রঞ্জন বলেন, আমার আর ধৈর্যের পরীক্ষা নিও না। তুমি আমার শহরের বাইরে চলে যাচ্ছে। তোমাকে 10 মিনিট সময় দিচ্ছি, তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে এসো। সেই সময় আমাদের দরজায় কেউ একটা ধাক্কা দেয়। রঞ্জন আমাকে ছেড়ে গিয়ে দরজাটা খুলে আমার শ্বশুরমশাই ঘরের ভিতরে ঢোকেন। বাবা বলেন, তোমরা এসব কি করছো? তোমাদের গলার আওয়াজ সারা বাড়িতে শোনা যাচ্ছে। রঞ্জন বলে, বাবা তুমি ওকে বলে দাও ও যেন এসব কথা মুখে না আনে।
তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। এই বলে সে ঘর থেকে বেরিয়ে যায়। আমার শ্বশুরমশাই আমার কাছে এসে বসে। আমি বলি সবসময় রঞ্জন আমাকে নিয়ে ব্যঙ্গ করে। আমাকে যখন ওর এতটাই অপছন্দ তখন ও আমাকে বিয়ে করল কেন? আমি জোরে জোরে কাঁদতে শুরু করি। আমার শ্বশুরমশাই আমাকে জড়িয়ে ধরে বোলাতে শুরু করেন আর বলেন, রঞ্জন এই রকমই, আমি ওকে বোঝাবো, তুমি চিন্তা করো না। আমি তো চাই যে তোমরা দুজনে সুখের সংসার করো, কিন্তু তার কোনো নমুনা আমি দেখছি না। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং এজিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার শ্বশুর বল, দেখো মা, ছেলেরা কখনো আপোস করে না, মেয়েদেরকেই আপোস করতে হয়। তোমাকে নিচু হতে হবে আর একটু ধৈর্য ধরতে হবে। আমি একটা লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে ছিলাম। আমি ভালো পরিবার থেকে এসেছিলাম। তা সত্ত্বেও আমি রঞ্জনের সব কথা মেনে নিতাম। এরপরেও যদি রঞ্জনের শুধু আমার খারাপটাই চোখে পড়ে তাহলে আমি কি করতে পারি? বাবা বলেন, এখন তুমি তৈরি হয়ে নাও, না হলে ঝামেলা আরও বাড়বে। আমি না চাইতেও আবার তৈরি হলাম আর বিয়ের বাড়িতে গিয়ে চুপচাপ এক কোণে বসে রইলাম। রঞ্জন বারবার আমার দিকে তাকাচ্ছিল। বেশ কিছুদিন আমাদের মধ্যে কোনো কথা হয় না। একদিন আমাদের বাড়ির দরজায় কেউ এসে কড়া নাড়ে। সাধারণত আমার শ্বশুরমশাই দরজা খুলতেন, কিন্তু তিনি ঘর থেকে বেরিয়ে এলেন না দেখে আমি গিয়ে দরজা খুলি। আমি দেখলাম একটা কমবয়সী ছেলে এসেছে। সে জিজ্ঞেস করে, অমলবাবু আছেন? সে আমার শ্বশুরমশাইয়ের কথা বলছিল। আমি বললাম, হ্যাঁ আছে। সে বলে তিনি আমাকে বাড়িতে দেখেছেন। আমি সরে দাঁড়ালাম যাতে ছেলেটা বাড়ির ভিতরে ঢুকতে পারে। আমি বাবার ঘরটা তাকে দেখিয়ে দিলাম আর সে বাবার ঘরের দিকে চলে গেল। তখনই আমার চোখ ছানাবড়া হয়ে গেল যখন আমি দেখলাম আমার শ্বশুরমশাইকে সামনের গলিটা থেকে বাড়ির দিকে আসতে। আমি অবাক হয়ে গেলাম এই দেখে যে আমার শ্বশুরমশাই যদি বাড়িতে না থাকেন তাহলে এই ছেলেটাকে বাড়িতে আসতে বলবে কেন? আমি ছেলেটাকে জিজ্ঞেস করি যে সে এখানে কেন এসেছে। সে বলে আমাকে অমরবাবু এখানে আসতে বলেছেন। আমি বলি, তুমি মিথ্যা কথা বলছো, বাবা তো এখন বাইরে থেকে ফিরছেন, তাহলে উনি তোমাকে বাড়িতে আসতে বলবেন কেন? আমি যখন ছেলেটার সাথে কথা বলছিলাম তখনই বাবা বাড়িতে এসে পৌঁছান। বাবা সেই ছেলেটাকে দেখে আমার দিকে বিস্মিতভাবে তাকায়। তখনই ছেলেটা দৌড়ে বাড়ি থেকে পালিয়ে যায়। আমি দেখে হতবাক হয়ে যাই। বাবা আমাকে জিজ্ঞেস করেন, এই ছেলেটাকে, সে কেন এখানে এসেছিল? বাবার প্রশ্ন আমাকে বিচলিত করে। আমি বলি, সে আপনাকে খুঁজতে এখানে এসেছিল বাবা। সে বলছিল আপনি নাকি ওকে দেখেছেন। বাবা বলে, তুমি কি ভেবেছ তুমি আমাকে যা বলবে আমি তাই বিশ্বাস কর? আমি তো এই ছেলেটাকে চিনি না। আমার মাথা ঘুরতে শুরু করে। আমি বলি, আমি সত্যি বলছি বাবা, এই ছেলেটা আমাকে তাই বলছে। বাবা বলে, যে কেউ এসে তোমাকে বলবে যে সে আমার সাথে দেখা করতে চায় আর তুমি তাকে বাড়ির ভিতর ঢুকতে দেবে। বাবা যখন আমার সাথে তর্ক করছিলেন তখনই রঞ্জন বাড়িতে ফিরে আসে। সে আমাদের অর্ধেক কথা শুনতে পেয়ে যায়। সে বাবাকে জিজ্ঞেস করে, বাবা কি হয়েছে? বাবার সঙ্গে সঙ্গে চুপ করে যান আর আমাকেও চুপ করে যেতে বলেন। রঞ্জনকে বলেন, না কিছু হয়নি। রঞ্জন অনেক জিজ্ঞেস করল, কিন্তু বাবা কিছুই বললেন না। তারপর রঞ্জন বলে যে সে শুনতে পেয়েছে যে বাড়িতে কেউ একটা এসেছিল। কে এসেছিল? বাবা বলে, তুমি বাদ দাও রঞ্জন, আমি তো আছি, আমি সব সামলে নেব। রঞ্জন আমার দিকে রেখে তাকাল। তারপর সে নিজের ঘরে চলে গেল। রঞ্জনের যাওয়ার পর বাবা বললেন, ওকে কিছু বলার দরকার নেই। আমি চাই না তোমাদের মধ্যে আবার ঝামেলা হোক। এই ঘটনা তার কয়েকদিন পরে একটা রাতে রঞ্জন বাড়িতে ফিরতে দেরি করে। আমি খুব চিন্তা করছিলাম আর তখনই লাইফটাও চলে যায়। আমি বাধ্য হয়ে আমার শ্বশুরের ঘরে গিয়ে উপস্থিত হই। কিন্তু যে আমি আমার শ্বশুরমশাইয়ের ঘরে ঢুকি, আমার মনে হলো কেউ একটা আমাকে জড়িয়ে ধরল। আমি বুঝতে পারছিলাম না সে কে। আর ঠিক সেই সময় ঘরের লাইটটা জ্বলে ওঠে। আমি দেখি আমার শ্বশুরমশাই বিছানায় শুয়ে আছেন আর যে আমাকে জড়িয়ে ধরেছে সেই ছেলেটা যে আমার শ্বশুরমশাই খোঁজে আমাদের বাড়িতে এসেছিল। আমি ভয় পেয়ে গেলাম। ওই ছেলেটার হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা কর, আর ঠিক তখনই রঞ্জন ঘরে এসে ঢোকে। এসব দেখে তো রঞ্জন রেগে গিয়ে ছেলেটাকে মারতে শুরু করে। তখন আমার শ্বশুরমশাই উঠে বসলেন আর বললেন, এই ছেলেটা আর তোমার বউ দুজন মিলে আমাকে অজ্ঞান করে দিয়েছিল।
ভালো হয়েছে তুই এদেরকে হাতে নাতে ধরতে পেরেছিস। আমি অবাক হয়ে বলি, বাবা আপনি এসব কি বলছেন? বাবা বলেন, রঞ্জন, আমি তোকে আগেই বলেছিলাম এই মেয়েটাকে বিয়ে না করতে, আমার ভাইয়ের মেয়েকে বিয়ে করতে বলেছিলাম। কিন্তু তুই তো আমার কথা শুনলে না। তুই নিজের ইচ্ছে মতো কাজ করবে। এবার দেখলে তো এই মেয়েকে বিয়ে করার নমুনা। এবার আমি আমার শ্বশুরমশাইয়ের সব ষড়যন্ত্র ধরতে পারলাম। ছেলেটা তো পালিয়ে যায়, মনে হয় আমার শ্বশুরমশাই তাকে টাকা দিয়ে এখানে এনেছিল আমার বদনাম করার জন্য, আমাকে রঞ্জনের চোখে ছোট করার জন্য। রঞ্জন আমার দাদাকে ফোন করে বলে আমাকে এসে নিয়ে যেতে। কিন্তু আমি রঞ্জনকে সব কথা বলে দিই। আমি তাকে বলি যে তোমার বাবাই আমাকে তোমার নামে খারাপ কথা বলবো। তিনি আমাকে ভুল বুঝিয়েছিলেন। এতে আমার কোনো দোষ নেই। আমি ভগবানের দিব্যি দিচ্ছি। আমি ওই ছেলেটাকে চিনি না। রঞ্জন বলে, ঠিক আছে, আমি কালকে ওই ছেলেটাকে খুঁজে বার করব। আর তারপর তার মুখ থেকে সব কথা বার করব। যদি প্রমাণিত হয় যে তুমি মিথ্যা কথা বলছো, তাহলে আমি তখনই তোমাকে ডিভোর্স দেব। একদিন পরে রঞ্জন ওই ছেলেটাকে খুঁজে বার করে আর তাকে মেরে তার থেকে সব সত্যি কথা বার করে নেয়। সে আমার শ্বশুর অনুসারে সব ষড়যন্ত্র ফাঁস করে দেয়। রঞ্জন আমাকে তার এক বন্ধুর বিয়েতে দেখেছিল, আর আমাকে দেখে তার খুব পছন্দ হয়েছিল। তাই সে তার বাবার কাছে জেদ ধরেছিল যাতে তিনি আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। কিন্তু আমার শ্বশুরমশাই চেয়েছিলেন রঞ্জনের বিয়ে তার ভাইয়ের সাথে দিতে। তিনি এসব ষড়যন্ত্র এই জন্য করেছিলেন যাতে রঞ্জন আমাকে ছেড়ে তার ভাইয়ের মেয়েকে বিয়ে করে। কে বলে যে শুধু শাশুড়িরাই বোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে? এই কাজটা মাঝে মাঝে সুরাও করে থাকেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।